শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। সুখ দুঃখ হাসি কান্না প্রেম অপ্রেম মমতার ভালোবাসায় ঘেরা সোনার বাংলাদেশ। বাংলাদেশের এই সকালে বিশ্বজুড়ে কাছে অথবা দূরে যারা যুক্ত হয়েছেন আরটিভির আয়োজনে স্বাগত সবাইকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, আমাদের এই জগৎ সংসারের কোনো কিছুই থেমে থাকে না, ঠিক যেমন থেমে থাকে না নিয়ম করে সূর্যোদয় বা সূর্যাস্ত, অমাবস্যা অথবা পূর্ণিমা, জীবন আর মৃত্যুর চক্র। আর সংসার সে তো মানুষেরই তৈরি সংগঠন। তিল তিল করে গড়ে তোলা পরিবারও এক মুহূর্তে অচেনা হয়ে যায় আলাদা কিছু। অথচ তারপরও জীবন থেমে থাকে না। আর এজন্যই হয়তো বিস্ময়করভাবে এই পৃথিবী টিকে আছে আমাদের অনুভূতি ও জীবন। সেই জীবনকে যে যেমন করে ভাবেন, জীবন তেমন করেই সেজে ওঠে। এই যেমন খুশি তেমন সাজর দারুণ এক জায়গা হচ্ছে আমাদের শোবিজ। এই শোবিজে কিছু মানুষ নিজেকে ভেঙে ভেঙে অদল বদল করে নানা সাজে সেজে ওঠেন। তাদের নিয়েই আমাদের তারকালাপে রোজ নামচা। আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপেও তেমনই নানামুখী গল্পের প্রায় যুগের অধিক সময় অতিক্রম করা আমাদের শোবিজ ভুবনের ভীষণ রকম প্রিয় মানুষ, মিষ্টি হাসির মিষ্টি অভিনেত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি প্রিয় নোভা ফিরোজ। শুভ সকাল নোভা। শুভ সকাল, কেমন আছো? তোমাকে আজকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে সুন্দর করে এত মিষ্টি একটা হাসি দিয়ে যদি জিজ্ঞেস করো কেমন আছি, তাহলে তো বলবো আমি ভীষণ ভালো হয়ে গেছি। আচ্ছা, এটাই খারাপ থাকলেও ভালো হয়ে গেছি। এটাই তো জানতে চাই যে একটা সুন্দর হাসি যদি একটা মানুষের সকালটা সুন্দর করতে পারে আর কি চাই। আসলে একটা সুন্দর হাসি কিন্তু অনেক মানুষের জীবন অনেক সুন্দর করে দিতে পারে, তাই না? একটু সুন্দর ব্যবহার, একটু সুন্দর কথা দিয়ে কত কিছু জয় করা যায়, অন্যকেও কত ভালো রাখা যায়। এটাই আসলে আমার মনে হয় যে ভালো থাকার যদি মূল মন্ত্র বলো, আমার ভালো থাকার মূল মন্ত্র এটা যে আমি নিজে প্রাণোচ্ছল থাকবো, নিজে সজীব থাকবো এবং আমার আশেপাশে যারা আছে আমাকে দেখে যেন তারা একটা পজিটিভিটি পায়। অনেক সময় হয়তো হয়ে ওঠে না, তাই না নোভা? মানুষ তো আমরা, হ্যাঁ, হঠাৎ হয়তো একটু ছন্দপতন ঘটেই যায় জীবনে। হ্যাঁ, আর সেই এটার আবার একটা সমস্যাও আছে, হয়তো বা যেদিন আসলে বিষয়টা ঘটে না বা ছন্দপতন যেদিন হয় সেদিন আবার কিন্তু এটা একটু বুমারাং হয়ে যায় যে কি হলো। একদমই তাই। তোমার নতুন বছর শুরু হয়েছে, তোমার 2018 কেমন গেল? 2018 ভালো গিয়েছে, আমি বলবো যে চ্যালেঞ্জিং ছিল, ব্যস্ত গিয়েছে অনেক। কোন দিক দিয়ে 2018 শুরু হলো, শেষ হয়ে আবার 19 শুরু হয়ে এক মাস চলে যাচ্ছে, আমি টের পাচ্ছি না। চ্যালেঞ্জিং ছিল কেন? চ্যালেঞ্জিং ছিল কারণ হচ্ছে যে আমি গত বছর বলেছিলাম যে আমি একটা আইআইজি গেটওয়েতে কর্মরত আছি। আমি 2018 মিডলে সেই জবটা সুইচ করেছি। আমি আবার ঘুরে ফিরে আমাদের মিডিয়া রিলেটেড একটা জায়গায় চলে এসেছি। হ্যাঁ, এবার তোমার জব নিয়ে একটু শুনতে চাই। যেটা হচ্ছে আমি একটা প্রোডাকশন হাউসে আছি, এটা একটা বিজ্ঞাপন নির্মাণ সংস্থা। এখান থেকে বিজ্ঞাপন, ওবিসি এগুলো প্রযোজনা করা হয় বা নির্মাণ করা হয়। তো সেখানে আমি প্রযোজকের ভূমিকাটা পালন করছি। বাহ। তো এটা আমার জন্য একটু বেশ চ্যালেঞ্জিং, কারণ এত বছর তো দীর্ঘদিন ক্যামেরার সামনে, কিন্তু ক্যামেরার পেছনের কাজগুলো যে এত কঠিন আমার আসলে আগে জানা ছিল না। তো যে কোনো কাজেই তো আসলে যখন তুমি নতুন তখন নিজেকে ওইভাবে এটা নিজের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে আমাকে পারতে হবে, যে কাজটাই করছি সেটা সেরা আমাকে হতেই হবে। তো সব জায়গায় মানিয়ে নেওয়া, কারণ হচ্ছে যেটা হয়তো আমি অভিনেত্রী হয়ে যে জিনিসটা যেভাবে আসলে দেখছিলাম সেটার হয়তো আরেকটা অন্য দৃষ্টিভঙ্গিও রয়েছে, সেটাও এখন দেখতে হয়। তো সবকিছু মিলিয়ে বেশ একটা চ্যালেঞ্জিং টাইমস বলা চলে। এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা হচ্ছে অভিনয় তো কন্টিনিউ করছি, তো কাজ, অভিনয়, উপস্থাপনা, বাসা, ছেলে বড় হওয়া, তার পড়াশোনা, সবকিছু মিলিয়ে মোটামুটি একটা দৌড়ঝাঁপের মধ্যে। আচ্ছা, এমনি আমরা সাধারণত বলা হয় যারা অভিনয় করে আসেন বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চরিত্র করেন তারা নাকি এক ধরনের কাজ খুব বেশি দিন করতে পারেন না। অফিস করতে কেমন লাগছে? না, এখন আমার খুব ভালো লাগছে, মানে এর আগেও ভালো লাগছিল, কিন্তু জিনিসটা হচ্ছে কি যে আমার যেটা রিয়েলাইজেশন সেটা হচ্ছে হয়তো মানে এক কাজ বেশি দিন ভালো লাগে না, তার থেকেও বেশি হচ্ছে ওই একটা জায়গায় বসে থেকে কাজ করাটা একটু কঠিন হয়ে যায়। তো এখন যে কাজটা করছি এটাতে তো আসলে ওই একই শুটিং, ওই দৌড়ঝাঁপ আছে, এক এক জায়গায় যাওয়া আছে,
কথা বলা আছে। খালি এতদিন ক্যামেরার সামনে যা করতাম এখনো ক্যামেরার সামনেও করি, আবার পেছনেও করা হচ্ছে। মানে মোনোটোনাস কোনো কিছু না আসলে, একদমই তাই। আর নোভা, শুনবো তোমার কাছ থেকে, তোমার পিচির কথা শুনবো একটু, সে কতটা দুরন্ত হয়েছে, কিন্তু খুব ছোট্ট করে তোমাকে নিয়ে বানানো একটি তথ্যচিত্র দেখে নিতে চাই। এটা আমার খুব পছন্দের একটা অংশ এই অনুষ্ঠানের। বাংলাদেশি শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী নোভা, পুরো নাম নোভা ফিরোজ। 16 ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করা এই অভিনেত্রী স্থায়ী বসবাস ঢাকায়। বাবা ফিরোজ উদ্দিন ভাইয়া, মা রোজি ফিরোজ। পরিবারের এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট নোভা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। বর্তমানে নিয়মিত কাজ করে যাচ্ছেন বিজ্ঞাপন, টেলিভিশন নাটক এবং টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায়। অভিনেত্রী নোভা টেলিভিশন নাটকে অভিষেক হয় 2006 সালে গুণী নির্মাতা অনিমেষ সাইচের প্রেম ও ঘামের গল্প নাটকের মাধ্যমে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে অচেনা প্রতিবিম্ব, পুষ্প তোমার অপেক্ষায়, শূন্য থেকে শুরু, 31 মে, নিষাদ, সম্পর্ক, বন্ধু বটে ইত্যাদি। পাশাপাশি 1.5 ডজন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। পর্দায় তার সহজ সরল এবং প্রাণবন্ত উপস্থিতি সহজেই দর্শককে আকৃষ্ট করে, আর উত্তরোত্তর দর্শকদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এই অভিনেত্রী টিভি অনুষ্ঠান উপস্থাপনায় বেশ জনপ্রিয়তা পেলেও অভিনয়কেই তার সবচেয়ে স্বাচ্ছন্দ্য ও ভালোবাসার জায়গা মনে করেন। আমাদের আজকের অতিথি মডেল ও অভিনেত্রী নোভা ফিরোজ। প্রেম ও ঘামের গল্প, সেই নোভা কেমন ছিল সেই চরিত্রটি? আমার ওর কাছে মনে হয় যে প্রেম ও ঘামের চরিত্রটা, ওই গল্পের যে চরিত্রটা, সেটা আসলে ওই যে একটা একেবারে 16-17 বছরের একটা মেয়ের যে চরিত্রটা হয় সেটাই আসলে ছিল। এবং ওই সময় মানে আমিও তো ওই সমানই ছিলাম, তো আমার কাছে মনে হয় ওই বাবলিনেসটা, ওই ইনোসেন্সটা আসলে আমাকে কোনো কিছু ফোর্স করতে হয়নি, ওভাবেই জিনিসটা আর কি ন্যাচারালি ক্যারেক্টারটার সাথে চলে গিয়েছে। খুব একটা কষ্ট করতে হয়নি? না, কষ্ট করতে হয়েছে, কারণ হচ্ছে তার আগে তো কখনোই নাটক করা হয়নি বা করব এটাও মাথায় কখনো ছিল না। কারণ একবারও মনে হতো না? একবারও না। কারণ আমি তোমাকে বলছি কারণটা কি। কারণ হচ্ছে গ্রামের নাটক তো নাই। আমার জন্ম, বড় হওয়া সবকিছু ঢাকায়। আমি ইংলিশ মিডিয়াম স্কুল, মানে স্কুল কলেজ যেটাই বলো, তো আমার বাংলা পড়তে খুব কষ্ট হতো। ও আচ্ছা। স্ক্রিপ্ট মুখস্থ করা একটা অনেক কঠিন কাজ ছিল আমার জন্য। এবং তার উপরে হচ্ছে তোমার যখন গ্রামের ভাষায় কথা বলতে হবে, তখন কোনো আঞ্চলিক ভাষায়, এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। এবং হচ্ছে আমার মনে আছে তখন আম্মু বেঁচে ছিল, আম্মু আমাকে বানান করে করে ওই স্ক্রিপ্ট পড়াতো, এবং অনিমেষ তো অনেক হেল্প করেছিল। অ্যাকসেন্টটা কীরকম হবে, কিভাবে ক্যারেক্টারাইজেশনটা হবে, জাহিদ ভাইয়ের কথা না বললেই না। সো এই মানুষগুলো আমার জীবনে না থাকলে হয়তো প্রেম ও ঘামের গল্প আমি যা পারফরমেন্স করতে পেরেছি সেটা হয়তো হতো না। এবং তুমি খুব ভালো করেছিলে, প্রথম নাটকেই তাক লাগিয়ে দিয়েছিলে সবাইকে, সব নির্মাতাদের সবাইকে। আরেকটা ব্যাপার নোভা, তুমি যে বলছো না তুমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড এবং তোমার বাংলা পড়তে কষ্ট হতো, অথচ তুমি এই যে আমার সাথে কথা বলছো এত সুন্দর বাংলায়, আমি হয়তো অনেক শব্দ মনে করতে পারছি না, কিন্তু তুমি কি সুন্দর করে সুন্দর বাংলায় কথা বলে যাচ্ছ। এটা তার মানে একদিনের না। একদিনের না। আমি হচ্ছে খবরের কাগজ পড়তে পারতাম না, আমার এখনো কষ্ট হয়। যুক্ত অক্ষর যদি কোথাও থাকে আমার সেটা দুবার দেখতে হয়। এই জায়গাটিতে কিভাবে তুমি এত পরিপক্ক হয়েছো, কিভাবে করেছো শুনবো, কিন্তু খুব দ্রুত একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ গল্পের অতিথি হয়েছেন নানা গুণের প্রিয় মানুষ নোভা ফিরোজ। তার সঙ্গে যাপিত জীবন আর শোবিজ ভাবনা, গল্প আলাপ থেকে এখন সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি, ফিরবো দ্রুতই, সঙ্গে থাকবেন। বিরতির এপারে ফিরলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সঙ্গে আছেন আমাদের শোবিজের চেনা মানুষ, নানা গুণের ভীষণ রকম মিষ্টি হাসির মিষ্টি মেয়ে নোভা ফিরোজ। ফিরছি আলাপে, কিন্তু তার আগে একটু কুইজটি নিয়ে নিতে চাই। দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি আমাদের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে তারকালাপের আজকের কুইজটি হচ্ছে মডেল অভিনেত্রী নোভা ফিরোজ অভিনীত প্রথম টেলিভিশন নাটকের নাম কি ছিল? অপশন ক প্রেম ও ঘামের গল্প, অপশন খ ভালোবাসি তোমাকেই। মাত্র কিন্তু আমরা বলছিলাম। কুইজের সঠিক উত্তর, সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী আজকের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ।
চলুন দেখে নেই কে হয়েছেন বিজয়ী। ফিরে যাচ্ছি আলাপচারিতায় আবারও। আমরা প্রেম ও ঘামের গল্প নিয়ে কথা বলছিলাম, কথা বলছিলে তুমি যে কতটা কষ্ট করে তুমি আসলে বাংলাকে আয়ত্তে এনেছো। এটা আসলেই খুব কঠিন কাজ ছিল। কঠিন কাজ ছিল, কিন্তু আমার জন্য খুব সারা জীবনের একটা প্রাপ্তি হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে এখন আমি জানি যে অসম্ভব বলে কোনো কিছু নেই। সো এটা আমার জন্য খুবই ভালো একটা মানে দিক হয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না নোভা, তুমি বাংলা বলতে তোমার তো কষ্ট হতো, অনেক কষ্ট হতো। তো সুন্দর করে বাংলা বলো, তোমার উপস্থাপনায় তুমি এতই মুন্সিয়ানার দেখিয়েছো, মানে আমি না আসলেই এখনো বিশ্বাস করতে পারছি না যে তোমার ব্যাকগ্রাউন্ড ইংলিশ ছিল এবং এত কষ্ট হয়েছে তোমার। নোভা, আমরা অনেক কথা বলবো, কথা তো অনেক সময় পড়ে আছে, কিন্তু তুমি তো জানো আমাদের কিছু ভালোবাসার মানুষ আছেন যারা অনেক ভালোবাসেন কিন্তু হয়তো বলা হয়ে ওঠে না আসলে সামনাসামনি। যেমন আমিও তোমাকে কখনো বলিনি আমি তোমাকে কতটা ভালোবাসি, ঠিক এরকমই। তো এরকম কিছু ভালোবাসার মানুষ আছেন, তোমাকে নিয়ে কিছু বলতে চেয়েছেন, একটু শুনে নিব। তুমি আমাদের খুব কাছের একজন অভিনেত্রী, আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। তুমি অনেক ভালো অভিনেত্রী। আমি আশা করব তুমি অনেক ভালো ভালো কাজ করো, সুস্থ থাকো, ভালো থাকো। নোভা আমার ফ্যান্টাস্টিক ফোরের একজন সদস্য। আমি সরি, আমি আজকাল খুব একটা বেশি যোগাযোগ করতে পারছি না, বাট মিস করি অনেক, সত্যি। আমরা অনেক সুন্দর সময় পার করেছি একসাথে, একটা সিরিয়াল করেছিলাম, আবার নিশ্চয়ই আবার একসাথে কাজ করা হবে। তবে মনে রেখো যে যোগাযোগ না থাকলেও আমি অনেক মিস করি। ভালো থেকো সবসময়। সবসময় খুবই একটা প্রাণোচ্ছল মেয়ে তুমি। অভিনেত্রী হিসেবে তোমাকে পেয়েছি শুরু থেকে তোমার, এবং এত ডাউন টু আর্থ তুমি। এ কারণেই কিন্তু আজ এত বড় হয়েছো। বেঁচে থাকো, ভালো থাকো, বড় হও, এটাই কামনা। ভালোবাসার মানুষগুলো কেমন আছে? সবাইকে এতগুলো আদর, এতগুলো ভালোবাসা, সত্যি মানে সবাই মানে কি যে ভালো লাগে যখন এই কাছের মানুষগুলো, এই পছন্দের মানুষগুলো আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর উইশেসগুলো করেন, তখনই আসলে খুব ইমোশনাল। তোমাদের এই শোতে আসলেই না তোমরা কাঁদাও। একটু একটু না হয় কাঁদাই, হাসি খুশি মানুষটাকে আনন্দের অশ্রুর একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু আসলে কজনকে দিতে পারে বলো আনন্দের কান্না, আসলেই একটা ব্যাপার আছে। ইদানিং একটা জিনিস খেয়াল করছি নাটকগুলোতে, যে সিঙ্গেল নাটকগুলোতে দেখা যাচ্ছে 2-3জন আর্টিস্ট দিয়েই পুরো নাটক করা হচ্ছে, কিন্তু ধারাবাহিক নাটকগুলো এখনো সেই ফ্যামিলি ড্রামাটা ধরে রেখেছে। সিঙ্গেল নাটকে কি ফ্যামিলি ড্রামা হতে পারে না? এক সময় তো অবশ্যই হতে পারে, কিন্তু এখন আসলে যেটা হচ্ছে যে আমাদের তো বাজেটটা দিন দিন অনেক কমে যাচ্ছে, তো সেই জায়গা থেকে এতগুলো আর্টিস্টকে একসঙ্গে আনাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে মানে খণ্ড নাটকগুলো তোমার ওই এক চরিত্র, 2 চরিত্র বা ম্যাক্সিমাম 3টা চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কারণ যত বেশি চরিত্র আসবে তত বেশি আসলে পেমেন্টের ব্যাপার আসে বা এক্সপেন্সিভ হয়ে যায় প্রোডাকশনটা। তো একেবারে যে হচ্ছে না তা নয়, যে সিরিয়ালগুলোতে হচ্ছে ব্যালেন্স করা যায়, যে ঠিক আছে একে ওকে দিয়ে সবকিছু মিলে আমরা ফ্যামিলি ড্রামাটা পোর্ট্রে করতে পারছি। আসলে কিছু করার নেই, আমাদের রিসোর্সেস যা আছে এর মধ্যে দিয়ে তো আসলে ভালো কাজটা করতে হবে। একদমই তাই। আচ্ছা নোভা, যদি আমি একটু পেছনে ফিরে যাই, থাকে না কিছু কিছু চরিত্র, মানে স্বপ্নের কিছু চরিত্র তো থাকে যেগুলোতে হয়তো তোমার কাজ করা হয়নি, সেগুলো নিয়েও শুনবো। আবার কিছু কিছু চরিত্র আছে না যে স্বপ্নের সাথে স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছে, হ্যাঁ করেছো, এমন কয়েকটি নাটক। একটি নাটকের কথা না বললেই না, ইনফ্যাক্ট 2টি। একটি হচ্ছে 31st মে, যেখানে আমি একজন অটিস্টিক একটা রোল করেছিলাম। সেখানে আমার ফিজিক্যাল এজ ছিল হয়তো বা 19 বা 20, কিন্তু আমার মানসিক বয়স ছিল 10। এটা খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। মোশাররফ ভাই ছিলেন, চাঁদনী আপু ছিলেন। এটা অনেক আগের কথা, 2010-এ কাজটা করেছিলাম। আর 2014-তে করলাম হচ্ছে ফেস নাটকে আমি হচ্ছে একটা অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম। সো এটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল, যে আমার কাছে এটা একটা স্বপ্ন ছিল যে আমি কখনো না কখনো একজন অন্ধর ক্যারেক্টার পোর্ট্রে করব, এবং সেটা করার সুযোগ হয়েছিল। মানে বিভিন্ন ধরনের চরিত্রে আসলে তোমাকে দর্শকরা দেখেছে। হ্যাঁ, কোন চরিত্র আছে স্বপ্নের চরিত্র, কোন উপন্যাস, কোন গল্প, কিংবা কোন সিনেমা? যেটা হচ্ছে যে হ্যাঁ একটা শুরু হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি আমি ওই কাজটা কন্টিনিউ করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে।
আমার হুমায়ুন আহমেদের রুমালির আচ্ছা। গল্পের চরিত্রে, রুমালি চরিত্রে আমার কাজ করার সুযোগ হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি যে মানে ভাগ্যে ছিল না আর কি, আমি খুবই শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম, যে জন্য আর কি পরে কাজটা কন্টিনিউ করা কন্টিনিউ হয়। করতে পারোনি। আর অন্য কোনো চরিত্র আছে এখনো? না, ওটা আসলে আমার মনে হয় যে রূপকথার কোনো গল্পের চরিত্র যদি কখনো করতে পারতাম, ওই যে রাজা রানী সেজে, সেটার একটা ইচ্ছা আমার আছে। তার মানে মোটামুটি এত ভালো ভালো চরিত্রে কাজ করে ফেলেছো যে এখন রূপকথা পর্যন্ত চলে যেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাই বা কম কি? হ্যাঁ, এটাই বা কম। খুব বেশি দিনের ক্যারিয়ার না, আবার অনেক দিনের ক্যারিয়ার বলা যায়। এত খুব বেশি সময়ও কিন্তু না, অনেক ভালো ভালো কাজ করার সুযোগ হয়েছে। চোখের পলকেই এতগুলো বছর চলে গিয়েছে, একেবারে আমার কাছে মনে হচ্ছে যে গতকালকেরই কথা, হয়তো ইউ গট দ্য লুক শেষ হলো, আমি মিডিয়াতে বা শোবিজে কাজ করা শুরু করলাম, আর এখন মনে হয় যে আচ্ছা এটা 2019 চলছে, আচ্ছা এতগুলো সময় কোথায় চলে গেল। প্রেম ও ঘামের গল্পের কথা যখন বলছিলে তখন তুমি বলছিলে না যে তুমি কখনো ভাবনি তুমি নাটক করবে? হ্যাঁ, কল্পনাও করিনি। কি ভাবতে তখন? আমার কিভাবে দেখতে চেয়েছিলেন অভয়কে? আমি আসলে খুবই আনস্টেবল একটা মানুষ এখনো, মানে যেটা হচ্ছে যে আমার আমি ছোটবেলায় অনেক আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন এক একটা ক্যারেক্টার সাজতাম। হ্যাঁ, শাড়ি পরতাম, একদিন টিচার হতাম, একদিন হচ্ছে ওই ডক্টর স্টেথোস্কোপ নিয়ে যেমন খুশি তেমন সাজো, এবং হচ্ছে আমি একা একা খেলতাম, আমার বন্ধু বান্ধব লাগতো না। বিকেলবেলা পড়াশোনা শেষ হওয়ার পর আমি সাজতাম, শাড়ি পরতাম, যে কোনো একটা চরিত্র সাজতাম এবং আমি খেলতে থাকতাম। এভাবে আমার সারাটা সন্ধ্যা পার হয়ে যেত। তো আমি কখনো পাইলট হয়েছি, কখনো এয়ার হোস্টেস হয়েছি, কখনো ডাক্তার হয়েছি, কখনো উকিল হয়েছি। যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো আমি আসলে ঠিক বলতে পারতাম না, কিন্তু আমার কাছে এক সময় মনে হতো একটু বড় হয়ে যায়, আচ্ছা ঠিক আছে আমি ফ্যাশন ডিজাইনার হব। আচ্ছা, মানে আমার নিজের পোশাক নিজে ডিজাইন করতে ভালো লাগে, আমি মনে সেটাই করব। কিন্তু আলটিমেটলি আমি আসলে অভিনেত্রী হয়ে মানে এন্ড আপ করেছি। কিছুটা কিন্তু তার মানে তখন থেকেই ছিল মেবি এটা সাবকনশিয়াস মাইন্ডে ছিল, কিন্তু ওই কখনো কনশিয়াস মাইন্ডে ছিল না যে না আমাকে নায়িকা হতে হবে, আমাকে এই হতে হবে সেই হতে হবে, এটা কখনোই ছিল না। কিন্তু নায়িকা হয়ে গেলেন, ওভা হয়ে গেলে আমাদের সবার প্রিয় অভিনেত্রী। ঠিক এই জায়গাটাতে ফিরবো, আবারও খুব দ্রুত একটা বিরতি নিয়ে ফিরে আসছি খুব দ্রুতই। দর্শক, জীবনের এক একটা সময় এক এক রকম ভাবনার অভিজ্ঞতা সঞ্চয় হয় আমাদের, সাদা কালো অথবা রঙিন জীবনের। সেই সব ভাবনার কথা থেকে এখন আবারও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে নিয়ম মানা বিরতি নিচ্ছি, ছেড়ে যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপের শেষ অংশে। সঙ্গে রয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা এবং কর্মজীবী নারী নোভা ফিরোজ। ফিরছি গল্পে কর্মজীবী নারী যেহেতু বললাম, বিশেষণ দিও না, নেওয়া যাচ্ছে না। কর্মজীবী নারী যেহেতু বললাম, একটি প্রসঙ্গ চলেই আসে। আমাদের দেশের কর্মজীবী নারীদের এখন, যেমন তুমি তো সংসার করছো, কিভাবে ম্যানেজ করছো সবকিছু বলো তো? আমার কাছে মনে হয় কি হয়েই যায়। আমরা অনেক আমি চুল টুল বাঁধা জানি না, বা রান্না টান্নাও জানি না, যেটা হচ্ছে যে দেখো ছেড়ে ছুড়ে এলোমেলো আমি। তো আমার কাছে যেটা একটা হচ্ছে মানে বাক্যের আমি জানি, বাট তারপরে বললাম আর কি যে আমার কাছে মনে হয় কি যে কোনো কিছু শুরু, মানে আমরা একটা জিনিস নিয়ে যতক্ষণ ভাবতে থাকি ততক্ষণই আসলে ডিলে করে ফেললে করা হয়ে যায়। আমি এতদিন চিন্তা করতাম আচ্ছা আমি বাচ্চাটাকে ছেড়ে সারাদিন কাজে থাকবো, কিভাবে থাকবে, কিন্তু আমি যখন কাজ করছি জিনিসটা কিন্তু ম্যানেজ হয়ে গেছে। এমন না যে আমি ওকে সময় দিচ্ছি না, তা তো না, ওর সময়টা ও ঠিকই পাচ্ছে। হ্যাঁ, আমার একটু দৌড়ঝাঁপ বেশি হচ্ছে, কিন্তু তুমি সবকিছু একসাথে পাবে না, তো তোমাকে কিছু পেতে হলে কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। একটা ব্যাপার কি, খামাখাই কিন্তু কিছু কথা আশপাশের মানুষেরা বলেন যে সেগুলোকে পাত্তা না দিলেই হয়ে যায়। কাজ করলে নাকি তার বাচ্চাকে কেয়ার করে না। এখন আমার কথা হচ্ছে একটা বাচ্চাকে তার মা ছাড়া সবচেয়ে বেশি কেয়ার আর কে করতে পারে? একেবারেই তাই, একেবারেই তাই। যে কথা মানুষ বলে, কোনো ভেবে চিন্তে আসলে আমরা কথা বলাও ভুলে গেছি। আমরা যখন কথা বলি একটা কথা আছে না যে মানে একজন বলছিলেন, আমাদেরই এক পরিচিত বড় ভাই সেদিন বলছিলেন যে যদি কথায় ট্যাক্স থাকতো, কথা বলতে গেলে যদি উল্টো টাকা দিতে হতো তাহলে কেমন হতো।
আমার না খুব ভালো লেগেছে। আমি না এই অনুষ্ঠানটি শেষ করে একটা স্ট্যাটাস দিব, ওখানে আমি কথাটি লিখবো যে কথায় যদি ট্যাক্স দিতে হতো তাহলে কি হতো। আসলে ট্যাক্স বসানো উচিত মানুষের মুখের কথায়, হ্যাঁ তাহলে হয়তো একটু লাগাম আসবে। হ্যাঁ লাগাম আসবে এবং অনেক মানুষই কষ্ট পাওয়া থেকে বিরত অনেক থাকবে। ভালো থাকবে। আমরা শুরুতেই কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম, তাই না, যে আমরা একটু যদি সুন্দর করে কারোর সাথে কথা বলি, একটু মিষ্টি হেসে কথা বলি, তাতে কিন্তু কারোই কোনো ক্ষতি হয় না, বরং নিজের সাথে সাথে আশপাশের অনেক মানুষকে অনেক ভালো রাখা যায়। তোমার পিচির কথা একটু শুনতে চাই, সে কত বড় হয়েছে? তার এখন 5 চলছে, আচ্ছা। সে নার্সারিতে পড়ে। সেও কি মার মতো আয়নার সামনে দাঁড়িয়ে যেমন খুশি তেমন না, সাথে তাকে জোর করে মানে বিপদে পড়ে বা জোর করে যেটাই বলো, মানে তার একটি কাজে মানে তার হচ্ছে ডেবিউ হয়ে গিয়েছে, সে একটা আচ্ছা, বিজ্ঞাপন করলো, 3টা ইনফ্যাক্ট, আসলে বাকিগুলো এখনো এয়ার্ড হয়নি। তার মানে আমি নিশ্চয়ই দেখেছি কিন্তু বুঝতে পারিনি যে হ্যাঁ, সে তুমি দেখেছো নোভার নিশ্চয়ই। পিচ্চি। আমি শো শেষে তোমাকে আবার দেখাচ্ছি, অসুবিধা নেই। তো আমার একটা টেলিকমিউনিকেশন কোম্পানির জন্য কাজ করেছে এবং সে এনজয় করেছে, কিন্তু আবার হচ্ছে যে তার ঠিক আছে, ইটস ওকে, মানে কেন কেন আমি কেন কেন এত কষ্ট করতে হবে, এরকম আর কি। মাকে টিভিতে দেখে কি বলে সে? না, সে এটাকে খুব ক্যাজুয়ালি নেয়, মানে তার কাছে তার এটা কাছে কোনো ডাল ভাত। ডাল ভাত। মা খালাদের তো দেখতেই থাকে টিভিতে। তো যেভাবে নোভা বড় হয়েছে, তুমি কি পারছো তোমার সন্তানকে সেভাবে বড় করতে? চেষ্টা করছি, কিন্তু আমাদের সময়টা আমার কাছে মনে হয় স্বর্ণযুগ ছিল। আমরা নিশ্চিন্তে মাঠে বনে বাদারে গলিতে ছাদে মাঠে ঘাটে দৌড়াতে পেরেছি, আমাদের বাচ্চারা এখন সেটা পারছে না। আমাদের কোনো দুশ্চিন্তা ছিল না, আমাদের মায়েদের ওই চিন্তা ছিল না যে ফার্স্ট হতে হবে, বা ওই মোবাইল স্ক্রিনের চার কোণার জগতে আমাদের পৃথিবী মানে আবদ্ধ ছিল না, কিন্তু ওদেরটা তাই। এটা আমাদের একটা দুর্ভাগ্য, কিন্তু আসলে কিছু করার নেই। সেই জায়গাটা আমরা কি তৈরি করে দিতে পারি না, বা নাকি এই যুগের সাথেই আমাদেরকে আমার মানিয়ে ওই যে চলতে যেটা হবে? হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এরা ডিজিটাল বাচ্চা, বের হয়ে মানে পৃথিবীতে আসার পরে ওয়াইফাই পাসওয়ার্ডটা জিজ্ঞেস করে ফেলে। জোকস অ্যাপার্ট, আমার কাছে মনে হয় যে এটা মানে ওই যে টেকনোলজির কিছু ভালো দিক কিছু খারাপ দিক তো আছে। যেমন টেকনোলজি যেমন আমাদেরকে, আমরা দূরে থাকা সত্ত্বেও ওই বাচ্চাদেরকে আমরা দেখতে পাচ্ছি মোবাইল স্ক্রিনে, ঠিক একইভাবে ওই জিনিসটা ওদেরও এই খারাপ দিকটারও কিছু ভালো দিক আছে, যে ওরাও ব্যস্ত থাকছে, আমরা কাজ করতে পারছি। কিন্তু আমার মনে হয় যে ওই যে আমরা মিলে যদি একটু ওই ব্যাপারগুলো ঘটাতে পারি, যে ঠিক আছে বাচ্চার একটা বিল্ডিং এ ধরো 10টা বাচ্চা আছে, বড়রা যদি একটু মানে একটা ইনিশিয়েটিভ নেয় যে ঠিক আছে এই সময়টা এই বাচ্চাগুলো একসঙ্গে খেলবে, বাহ, এটা খুব ভালো কথা বলেছো। তাহলে কিন্তু তোমার এই বিষয়টার একটা চেঞ্জ আসতে পারে। যেমন আমাদের বিল্ডিং এর কথাই বলি, যে আমি খুব আরামে আছি, কারণ আমার বাচ্চা আসলে এই সময়েও সে বিকেলে ছাদে খেলতে যায়। বাহ, ওরা বন্ধুরা মিলে খেলাধুলা করে, যদিও প্রত্যেকেই ব্যস্ত, প্রত্যেকেরই হয়তো প্রাইভেট টিউশনস আছে, বাসায় মিস আসে, পড়াশোনা আছে, কিন্তু তারপরেও ওরা কিভাবে জানি একটু ম্যানেজ করে ফেলে, যে ছোট বড় সবাই মিলে ওরা একটু ছাদে খেলা করে। বাহ, আসলে এটা দরকার আছে তো, মানসিক বিকাশের জন্য অনেক ইন্টারঅ্যাকশনটা খুব দরকার, যেটা এবং এখন স্কুলগুলোও খুব এনকারেজ করছে যে বাচ্চাদেরকে যেন গ্যাজেটস যতটুকু সম্ভব না দিলেই নয়। হ্যাঁ, নোভা, ভীষণ ভালো লাগছিল। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তুমি সবসময় ভালো থেকো এবং তোমার সাথে গল্প করতে সবসময় খুব ভালো লাগে। আমি আবারও বলছি, আমি কখনো ভাবতে পারি না যে তুমি বাংলা বলতে পারবে না, তো সুন্দর করে গুছিয়ে তুমি কথা বলো। খুব ছোট করে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাও, একজন মানুষ হিসেবে, একজন শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে কি স্বপ্ন দেখো, কি করতে চাও? আচ্ছা, এত কঠিন গুরু গম্ভীর্য ভরপুর কথাবার্তা আমি আসলে পারি না। আমি বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত ভালো অভিনয় করতে পারি, আপনাদেরকে মজার চরিত্র উপহার দিতে পারি। এটাই যদি শিল্পী হিসেবে আমার আপনাদের কাছে কোনো দায়বদ্ধতা থেকে থাকে, এটাই। কারণ আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আজকে আমি যে অবস্থানে রয়েছি সেখানে আমাকে নিয়ে এসেছেন, এটা একেবারেই আপনাদের জন্য এবং উপরওয়ালার তৌফিক। আমার জন্য অনেক দোয়া করবেন এবং আপনারা সবাই অনেক প্রাণোচ্ছল থাকবেন, হাসি খুশি থাকবেন, কারণ একটা হাসি একটা মানুষকে অনেক সুন্দর, অনেক প্রাণবন্ত রাখতে পারে। ভালো থাকবেন সবাই, আর তুমি অনেক ভালো থাকবে। ধন্যবাদ। তুমি অনেক ভালো থেকো আপু, এবং সবসময় পাশে থেকো আমাদের এভাবে সবসময়। দর্শক, চলতে চলতে হোঁচট খাওয়া, পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, এই তো জীবন। এই জীবন কখন, কোথায়, কেমন করে আমাদের আটকে দেবে আমরা জানি না কোন পথ ধরে কতটা চলতে পারবো তাও। সুতরাং থামতে চাই না আমরা, বিশ্রাম শেষে বারবার এগিয়ে যেতে চাই নতুন উদ্যমে শেষ নিঃশ্বাস অবধি।
কারণ তাতেই জীবনের জয়গান, সফলতা আর সার্থকতা। সবার জন্য এমনই জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপ হাজির হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ RTVর যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals। আবারও সবার জন্য শুভকামনা। তোমাকে